পর্ব ৪১। বাকের নেত্রকোনা কোর্ট স্টেশনে নেমেছে ভোর ৮টায়। তার সঙ্গে একটা হ্যান্ডব্যাগ, হাতে চিত্রালী পত্রিকা। ময়মনসিংহ রেলওয়ে বুক স্টলে মাসুদ রানা ২১ নম্বর কিনেছিল। পড়াও হয়েছে ৪০ পৃষ্ঠা পর্যন্ত। নামার সময় বইটা ভুলে ফেলে আসায় তার মেজাজ খুবই খারাপ। একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় এসে বইটা হারিয়ে গেল। মাসুদ রানা একজন সুন্দরী স্প্যানিশ তরুণীর ঘরে ঢুকেছে। সেই তরুণীর কাপড় চোপড় ঠিকঠাক নেই, মাখনের মতো শরীরের প্রায় সবটাই দেখা যাচ্ছে। তরুণী মাসুদ রানাকে দেখে হেসে বলল, তারপর রানা, আবার দেখা হলো? বলতে বলতে এক ঝটকায় বের করেছে লুগার 59 পিস্তল। মাসুদ রানা নির্বিকার। সিগারেট ধরাতে ধরাতে সে বলল, এমন সুন্দর হাতে অস্ত্র মানায় না, ওটা ফেলে দাও। তরুণী তীব্র স্বরে বলল, নিশ্চয়ই ফেলবো, কিন্তু তার আগে তপ্ত দুটি শীষের টুকরো তোমার মগজে ঢুকিয়ে দেব। এইরকম একটা জায়গায় এসে বই ফেলে ট্রেন থেকে নেমে যাওয়ার কোনো মানে হয়? বাকের বিরস মুখে সানগ্লাস চোখে দিল। সানগ্লাসটা সে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কিনেছে। রাতের বেলা কেনা বলে দেখে শুনে কেনা যায়নি। এখন দেখা যাচ্ছে দুই চোখে দুরকম রং, একটা হালকা সবুজ আর একটা গাঢ় নীল। ঢাকায় ফিরে টান দিয়ে ওই হারামজাদার কান ছিঁড়ে ফেলতে হবে। বাকেরের মুখে খোঁচা খোঁচা দাড়ি। এই অবস্থায় বকুলের শ্বশুরবাড়ি ওঠার কোনো মানে হয় না। বাড়ি খুঁজে বের করতে কতক্ষণ লাগবে কে জানে। সারাদিন লেগে যাবে বলেই বাকেরের ধারণা। ঠিকানা ছাড়া হুট করে রওনা হওয়াটা বোকামি হয়েছে, বিরাট বোকামি। বাকের শেভ করার জন্য নাপিতের দোকানে ঢুকলো। খিদেও লেগেছে। নাস্তা শেষ করে সারাদিনের চুক্তিতে একটা রিক্সা ঠিক করতে হবে। এখানে উপস্থিত হবার অজুহাত হিসেবে সুন্দর একটা গল্পও বানাতে হবে। এলেবেলে কিছু বলে মোনার কাছ থেকে পার পাওয়া যাবে না, ধরে ফেলবে। দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে, ঠান্ডা মাথায় ভাবা দরকার। মাথা ঠান্ডা করা যাচ্ছে না। বইটা হারানোর পর থেকে মাথা গরম হয়ে আছে। আজ বুধবার। বুধবার দিনটাই বাকেরের জন্য খারাপ। নাপিত শেভ করতে গিয়ে খুঁজ করে গাল কেটে ফেলল। রক্ত পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। পাশের লোকের সঙ্গে খুচরা আলাপ জমিয়েছে। আলাপের বিষয় হচ্ছে পেঁয়াজের সের 20 টাকা। এত দামে পেঁয়াজ এর আগে কখনো বিকায়নি। নাপিত মাথা নেড়ে সুর করে বলছে, বুঝলাম মিয়া ভাই, সোনার দামে পেঁয়াজ বিকার। কোন শুকনো দিন 20 টাকা সের পেঁয়াজ। বাকের গলার স্বর যথাসম্ভব সংযত করে বলল, এই যে দাড়িওয়ালা ভাই, গাল কেটে তো রক্তারক্তি করেছেন, তার উপরে খেজুরি আলাপ জুড়েছেন। আর একটা কথা যদি বলেন, যে খুর দিয়ে গাল কেটেছেন সেই খুর দিয়ে পেট ফাঁসায় দিব। হতভম্ব নাপিত বলল, কি কোন আপনি? একেবারে খাঁটি কথা বলি, মুখ দিয়ে আর যেন একটা শব্দ বের না হয়। যদি হয়, জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো। মনের রাগ খানিকটা বের হয়ে যাওয়ায় বাকের একটু আরাম পেল। গাল কাটার দুঃখটাও বেশ কমে গেল। প্রচন্ড একটা চোর বসিয়ে দিতে পারলে আরো কমতো। তবে নতুন জায়গা, হাবভাব না বুঝে কিছু করা ঠিক না। বাকের চা নাশতা খেয়ে বাড়ি খোঁজার কাজে নামলো। বুড়ো, কিন্তু গায়ে শক্তি আছে এমন একজন রিকশাওয়ালা বের করলো। ঠিকানা জানা নেই, এমন একটা বাসা খুঁজে বের করবে। 50 টাকা চুক্তি, সারাদিন লাগলে সারাদিন ঘুরবে। খাওয়ার খরচ আমার। এই নাও টাকা, নগদানগদি কারবার ভালো। বিরাট বড় বাড়ি। সেই বাড়ির ছেলে ডাক্তার। বিয়ে করেছে ঢাকায়। স্ত্রীর নাম বকুল। ডাক্তার ছেলে, নাম জহির। আল্লাহর নাম নিয়ে শুরু করো। বুড়ো রিকশাওয়ালা হ্যাঁ না কিছুই বলল না। উল্কার বেগে খানিকক্ষণ রিকশা চালিয়ে বলল, নামেন। এই বাড়ি। বলো কি তুমি, এই বাড়ি? হো, উকিল সাহেবের বাড়ি। ছেলে ডাক্তার, নাম জহির। বলো কি, জেনে শুনে 50 টাকা নিলে? জোর কইরে তো নেই নেই মিয়া ভাই, আপনি দিছেন। বলার কিছুই নেই, কিন্তু বাকেরের গা জ্বালা করছে। আজ বুধবার। এই জাতীয় কাণ্ড যে ঘটবে তা সে জানত। নেত্রকোনা শহরের সমস্ত রিকশাওয়ালার উপর তার মেজাজ খারাপ হয়ে গেল। আবার দাঁত বের করে হাসছে। খবরদার, নো লাফিং, বিদায় হয়ে যাও। বাকের কল্পনাও করেনি কি প্রচণ্ড সমাদর তার জন্য অপেক্ষা করছে। সে কে? কেউ না, বলতে গেলে একজন রাস্তার ছেলে, জেল হাজত খাটা লোক। এই বাড়ির সাথে তার সম্পর্ক কি? কোনোই সম্পর্ক নেই। আপদে বিপদে ছুটে এসেছে, সে তো সবখানেই যায়, তাতে কি?
তবু সে যখন সংকুচিত ভঙ্গিতে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো এবং বিশাল বাড়ি দেখে খানিকটা ঘাবড়েও গেল, ঠিক তখন দোতলা থেকে বকুল তীক্ষ্ণ স্বরে চেঁচালো, কে? পাকের ভাই না? পর মুহূর্তে ছুটতে ছুটতে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। বিস্মিত গলায় বলল, ওমা, কি আশ্চর্য! সত্যি তো বাকের ভাই। আপনি কোত্থেকে? কাজে যাচ্ছিলাম, পথে পড়ল নেত্রকোনা। ভাবলাম, ইস, আর ২ দিন আগে এলে মোনা আপার সঙ্গে দেখা হয়েছে তো। মোনা আপা পরশু সকালেও ছিল। বাকেরের মনটা খারাপ হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, মুনা এখানে ছিল? বলিস কি? জানতাম না তো। তোর এই অবস্থা কেন? স্কেলিটন হয়ে গেছিস। কঙ্কাল, বুঝলি, কঙ্কাল। আমার ঘুম হয় না বাকের ভাই। ঘুম হবে না কেন? কি কথাবার্তা বলছিস? স্লিপ না হবার কি আছে? বিছানায় শুলেই স্লিপ অটোমেটিক চলে আসে। জহির বাসায় ছিল না। বকুল বাবুকে পাঠালো খোঁজ নিয়ে আসতে। জহির বিরাট এক কাতল মাছ কিনে আনলো। দুপুরে তার পাতে প্রকাণ্ড মাছের মাথা দেয়া হলো। গরম ভাত ঠান্ডা করার জন্য পাখা নিয়ে বসলো বকুল। এত আগ্রহে, এত যত্নে কেউ কোনোদিন তাকে খাওয়ায়নি। কেন তাকে এত যত্ন করবে? সে কেউ না, রাস্তার ছেলে, হাজত খাটা লোক। বাকেরের চোখে পানি এসে গেল। সে ধরা গলায় বলল, তোরা নেত্রকোনার লোক এত ঝাল খাস? আশ্চর্য, ঝালের চোটে চোখে পানি এসে গেছে। এর মধ্যে আবার মরিচে কামড় পড়ে গেছে। বকুল লজ্জিত গলায় বলল, বাকের ভাই, একটু দেখে খান। এর সঙ্গে একটু ডাল নিন, ঝাল কম লাগবে। রান্না কেমন হয়েছে বাকের ভাই? উত্তম হয়েছে, অতি উত্তম। আমি রেঁধেছি। ভালো হয়েছে, খুবই ভালো, নাম্বার 1 হয়েছে। বাকেরের চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি তার প্লেটে পড়ে গেল। ভাগ্যিস কেউ দেখতে পেল না। রাতে কি খাবেন বাকের ভাই? যা খেতে চান বলুন, রাঁধবো। পাগল হয়ে গেলি নাকি? বিকালে ট্রেন ধরবো, মেলা কাজ ঢাকায়। আপনার কি কাজ আমার জানা আছে। যখন যেতে দেব তখন যাবেন, তার আগে না। বকুল বড় একটা মাছের পেটি পাতে তুলে দিল। বাকেরের চোখে আবার ভিজে উঠেছে। মমতা পেয়ে তার অভ্যাস নেই। অল্পতেই সে কাতর হয়ে পড়ে, মন হু হু করে। বাকের বাড়িঘর দেখে মুগ্ধ, জহিরের ব্যবহারে মুগ্ধ, বকুলের ভালোবাসায় মুগ্ধ, বাড়ির পেছনের বাঁধানো পুকুরের সাইজ দেখে মুগ্ধ। দুপুরে তার ঘুমিয়ে অভ্যেস নেই। ছিপ ফেলে সারা দুপুর পুকুর ঘাটে বসে রইল, সঙ্গে বাবু। কেমন খাই দিচ্ছে দেখছিস? মাছে পুকুর ভর্তি, চার বানিয়ে ফেলতে হবে। চার কি করে বানায় জানেন? হুম, মেথি ফেথি কি সব দিতে হয় দেখি। আগামীকালে জোগাড় যন্ত্র করে ছিপে ফেলবো। মাছ মারা সহজ ব্যাপার না, বুঝলি, খুবই শক্ত, খুবই হার্ড কাজ, ভেরি হার্ড। আজ বুধবার, মাছ ধরা পড়ার কথা নয়, কিন্তু কি আশ্চর্য, সন্ধ্যার আগে আগে দেশের ওজনের একটা মৃগেল মাছ ধরা পড়ল। পাকের আবেগ জড়িত গলায় বলল, নেত্রকোনা জায়গাটা খুবই ভালো, বুঝলি বাবু। অসাধারণ একটা জায়গা, বাংলাদেশের মধ্যে 1 নম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই, নো ডাউট। খুব ভালো জায়গায় বকুলের বিয়ে হয়েছে, খুবই ভালো জায়গা, গুড প্লেস। বাকেরের প্রতি বকুলের উৎসাহের বাড়াবাড়ি জহিরের ভালো লাগছে না। সে যা হইচই করছে তাতে যে কেউ বিরক্ত হবে। রাতে পোলাওয়ের ব্যবস্থা হয়েছে, মুরগি জবাই করা হয়েছে, অথচ দুপুরের মাঝে প্রায় সবটাই আছে। এই সমস্তই হচ্ছে অসুস্থতার লক্ষণ, অথচ অসুস্থতার কোনো ভিত্তি নেই, এবং অসুখটা এমন যে কারো সঙ্গে আলাপও করা যায় না। গত ২ রাত ধরে বকুল আলাদা শুচ্ছে, আলাদা মানে আলাদা ঘর। সন্ধ্যা হতেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ঘুমায় না, জেগে থাকে। যতবার জহির নিজের ঘর থেকে বের হয় ততবারই বকুল তীক্ষ্ণ কণ্ঠে বলে, কে? 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 আমি। ভয় নেই। ও, আচ্ছা। বাতি নিভিয়ে শুয়ে পড়ো বকুল। আচ্ছা। বাতি নিভে যায়, কিন্তু বকুল ঘুমায় না, জেগে বসে থাকে। এই যন্ত্রণার কোনো মানে হয়? যতই সময় যাচ্ছে অবস্থা ততই খারাপ হচ্ছে। কিছুদিন পরে হয়তো কাউকে চিনতে পারবে না। মোনা আপার সঙ্গে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়াই উচিত ছিল। জহির নিজে যেতে পারছে না, মামলা মোকদ্দমায় অস্থির হয়ে যাওয়ার জোগাড়। জহির কি করবে ভেবে পেল না।
বাকের 5 দিন কাটিয়ে দিল। এই 5 দিন সে যে কাজকর্ম করল তার মধ্যে আছে পুকুরের কচুরিপানা পরিষ্কার, বাড়ির পেছনের জঙ্গল পরিষ্কার, দুটি সাপ মারা। এই সাপ দুটি জঙ্গল পরিষ্কারের সময় বের হয়ে এসেছিল। সন্ধ্যা হলেও বাকেরের খুব ভালো কাটছিল। বাড়ির কাছেই যুব নাট্যদলের অফিস। সেখানে পথের সন্তান নাটকের রিহার্সেল হয়। বাকের গত 4 রাত ধরে রিহার্সেলে উপস্থিত। যুব নাট্যদলের লোকজন ঢাকার এই মানুষটির গভীর আগ্রহে খুবই খুশি। নাট্যকারের বয়স অল্প। সে নিজেও বাকেরকে খুব খাতির করে। চাওয়া মাত্র চেঁচিয়ে বলে, বাকের ভাইকে চা দাও। নাটকে হাস্যরসাত্মক অংশগুলি বাকেরের খুবই পছন্দ। যতবারই হাসির অংশগুলি হয় বাকের ঘর ফাটিয়ে হাসে। নাট্যকার এবং নাটকের লোকজন তাতে বড়ই উৎসাহিত হয়। বাকেরের ধারণা এটা একটা অসাধারণ নাটক এবং 1 মাস পর যখন নাটক হবে তখন সে উপস্থিত থাকে। বাকেরের ইচ্ছা হচ্ছে 1 মাস পর যখন নাটক হবে তখন সে উপস্থিত থাকে। সে তার ইচ্ছে ব্যক্তও করেছে। নাট্যকার অত্যন্ত অবাক হয়ে বলেছে, কি বলেন বাকের ভাই, আপনাকে ছাড়া নাটক হবে নাকি? আপনাকে ঢাকা থেকে ধরে নিয়ে আসবো না? ভেবেছেন কি আমাদের? তাদের আন্তরিকতায় বাকেরের মনটা অন্যরকম হয়ে যায়। বড় উদাস লাগে। বাকেরের আরো কিছুদিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু থাকতে পারল না। ঢাকায় চলে আসতে হলো। কারণ বকুলের অবস্থা খুবই খারাপ। তাকে ঢাকায় নিয়ে যাওয়া দরকার। জহির যেতে পারছে না। তার মামলার তারিখ পড়েছে। বকুলের যে বিরাট একটা অসুখ এটা বাকের বুঝতেই পারিনি। তার ধারণা ঠিকমতো খাওয়া দাওয়া না করায় এই হাল হয়েছে। ট্রেনে ওঠার পর বকুল যখন ফিসফিস করে বলল, আপনি আসার জীবনটা রক্ষা হয়েছে। বাকের অবাক হয়ে বলল, কি বলছিস তুই? সত্যি বলছি, আমাকে মেরে ফেলতো। কে মেরে ফেলতো? জহির। তুই পাগল হয়ে গেলি নাকি? পাগল হব কেন? সত্যি কথা বলছি। ও আমাকে গলা টিপে মেরে ফেলতে চায়। চুপ করে থাক, নয়তো চট দিয়ে চাপার দাঁত ফেলে দেব। বকুল চুপ করে গেল এবং কিছুক্ষণের মধ্যে জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাকেরের দুশ্চিন্তার সীমা রইল না। ভালোই ভালোই ঢাকা পৌঁছতে পারলে হয়। ঢাকায় পৌঁছে দেরি করা যাবে না। ডাক্তারের কাছে ছুটাছুটি শুরু করতে হবে। মোনা একা কদিক সামলাবে। ভাগ্যিস সে সময় মতো ছাড়া পেয়েছিল। এখনো হাজতে থাকলে তো বিরাট প্রবলেম হয়ে যেত। বাকেরের জন্য ট্রেনে কেউ কোনো সাড়া শব্দ করতে পারল না। কেউ সামান্য কথা বললেও বাকের চেঁচিয়ে ওঠে, মরণাপন্ন রোগী নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? মা বোন তো আপনাদেরও আছে। রোগ শোক তো আপনাদেরও হয়, নাকি হয় না? এই প্রচণ্ড ভিড়েও সে বেঞ্চ খালি করে বকুলকে শুইয়ে দিল এবং সারা পথ একটা খবরের কাগজ দিয়ে বকুলকে হাওয়া করল। একজন বুড়ো মতো যাত্রী একবার জিজ্ঞেস করল, ওনার কি হয়েছে? বাকের বিরক্ত মুখে বলল, দাদি আপনার কোনো দরকার আছে? বুড়ো চুপ করে গেল। ঢাকায় পৌঁছে বকুল পুরোপুরি সুস্থ, যেন তার কিছুই হয়নি। মোনার ক্ষীণ সন্দেহ হলো অসুখের ব্যাপারটা পুরোপুরি বানানো, বকুলের একটা চমৎকার অজুহাত। বাকেরের অবশ্য খুব সুবিধা হয়েছে। দিনের মধ্যে 3-4 বার আসছে। রোগীর খোঁজ নিতে এলাম মোনা, অবস্থা কেমন? মোনা বিরক্ত হয়ে একবার ঝাঁঝিয়ে ওঠে, আপনি বড় ঝামেলা করেন বাকের ভাই। সকালবেলা তো একবার দেখে গেলেন বকুল সুস্থ, এই 3 ঘন্টার মধ্যে আবার কি হবে? তবুও একটু খোঁজ নেয়া। মনের মধ্যে একটা টেনশন থাকে। টেনশনের কিছু নেই বাকের ভাই। যদি কিছু হয় আপনাকে খবর দেব। দয়া করে বিরক্ত করে মারবেন না। আমি বিরক্ত করি? কেন? আপনি নিজে বুঝেন না? আচ্ছা, আর করব না। মুখ কালো করে বাকের চলে যায়। মনটা অসম্ভব খারাপ হয়। জলিল মিয়ার স্টলে 3 কাপ চা খেয়ে ফেলে। মন স্থির করে ফেলে আর না। কি দরকার? জাতের ব্যাপার তারা বুঝবে। তবু সন্ধ্যার পর মনে হয় খোঁজ নেওয়া বিশেষ প্রয়োজন। দুটা মেয়ে মানুষ একা একা থাকে, কত রকম সমস্যা হতে পারে। সন্ধ্যার পর দরজায় টোকা দেয়। মোনা গম্ভীর মুখে দরজা খোলে। বাকেরকে দেখেও কিছু বলে না। দরজা টরজা ভালো করে বন্ধ করে ঘুমাবে। চুরি হচ্ছে, দেশে বাস করা মুশকিল। রাগ করতে গিয়ে মোনা রাগ করতে পারে না, হেসে ফেলে। বাকের বিস্মিত হয়ে বলে, হাসো কেন? কেন হাসি তা বোঝার ক্ষমতা আপনার নেই বাকের ভাই। বসুন। চা খাবেন? খাবো। মোনা চা বানাতে চায়। বাকের বসে থাকে।
তার বড় ভালো লাগে। পর্ব ৪২। সিদ্দিক সাহেবকে আজ একটু বিমর্ষ দেখাচ্ছে। কোনো কারণে তিনি চিন্তিত এবং বিরক্ত। বিরক্ত হলে তার মুখে ঘন ঘন থুতু ওঠে। এখন তাই উঠছে। তিনি চারদিকে থুতু ছিটাচ্ছেন। সরকারি দলের নমিনেশন তিনি পাবেন, এই নিয়ে তার কোনো চিন্তা নেই। ১,০০,০০০ টাকার চাঁদা দেয়া ছাড়াও অন্য এক কায়দায় বিশেষ একজনকে ১,৮০,০০০ টাকা নগদে দেয়া হয়েছে। তিনি হিসেবি লোক, পুরোপুরি নিশ্চিত না হলে এতগুলি টাকা বের করতেন না। সমস্যা এখানে নয়, সমস্যা ভিন্ন জায়গায়। সরকারি দল মানেই বেশিরভাগ লোকের অপছন্দের দল। এই দেশের মানুষের সাইকোলজি হচ্ছে ক্ষমতায় যে আছে তার বিপক্ষে কথা বলা। যতদিন পর্যন্ত তুমি ক্ষমতায় নেই ততদিন পর্যন্ত তুমি ভালো। যে মুহূর্তে ক্ষমতায় চলে গেলে সেই মুহূর্ত থেকে তুমি খারাপ। তোমার বিরুদ্ধে জ্বালাও পোড়াও আন্দোলন, বড় বড় বক্তৃতা। সরকারি দলে থাকা বুদ্ধিমানের কাজ হবে কিনা এটাই সিদ্দিক সাহেব বুঝতে পারছেন না। চালে ভুল হলে মুশকিল। রাজনীতিতে প্রতিটি চাল ভেবেচিন্তে দিতে হয় এবং ভবিষ্যতের কথা মনে রাখতে হয়। আওয়ামী লীগের একসময় রমরমা ছিল। কোথায় গেল সেই রমরমা? তবে কিছুই বলা যায় না। রমরমা ফিরেও আসতে পারে। কোনো রকম দলে না গিয়ে স্বতন্ত্র থেকে ইলেকশন করাই ভালো। তাহলে সব দলকেই বলা যায়, আছি তোমাদের সাথে। তবে স্বতন্ত্র থেকে দাঁড়ালে ইলেকশনে জেতা কষ্টকর। প্রশাসনের সাহায্য দরকার। প্রশাসন শুধু শুধু সাহায্য করবে কেন? তাদের কি ঠেকা? এই ইলেকশন সিদ্দিক সাহেবের কাছে খুবই সামান্য ব্যাপার। কিন্তু বড় কিছুতে যাওয়ার এটা হচ্ছে প্রথম সিঁড়ি। নামটা প্রথম ভাসতে হবে, মুখে মুখে ফিরতে হবে, খুন খারাপি হবে, হাঙ্গামা হবে, খবরের কাগজে লেখালেখি হবে। তখন সবাই বুঝবে এই কনস্টিটিউয়েন্সি একটা জটিল জায়গা। সিদ্দিক সাহেব সেই জটিল জায়গা পানি করে দিয়েছেন। তার চেহারা এবং কার্যকলাপে বোঝা যাওয়া যায় যে তিনি মহা ধুরন্ধর এবং মহা কঠিন ব্যক্তি। আগেকার অবস্থা এখন নেই। হে হে করে ভোটারের সামনে হাত কচলালে হবে না। হাত কচলানো ক্যান্ডিডেটের দিন ফুরিয়েছে। এখনকার ভোটাররা শক্তের ভক্ত। শুধু ভোটাররা না, সবাই এখন শক্তের ভক্ত। সিদ্দিক সাহেব বসে আছেন তার বসার ঘরে। তার সামনে একগাদা পোস্টার। ছাপানো নয়, আর্টিস্ট এনে লেখানো হচ্ছে। নগর কমিটির পোস্টার। নগর কমিটি তিনি কিছুদিন হলো করছেন। সরাসরি এই কমিটিতে তিনি নেই, কাজ করছেন উপদেষ্টা হিসেবে। যদিও সমস্ত কিছুই তার করা। পোস্টারগুলিতে নানান ধরনের বক্তব্য। এই নগর আপনার, একে সুন্দর রাখুন। যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। নগর কমিটি। আপনার আশেপাশে কি অসামাজিক কার্যকলাপ হয়? অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করা আপনার সামাজিক দায়িত্ব। নগর কমিটি। আপনার আশেপাশে কি বখাটে ছেলেপুলেরা আড্ডা দেয়, নেশা করে? নগর কমিটিতে খবর দিন। নগর কমিটি। হিরোইন, মদ, গাঁজা আপনার শত্রু। যারা এসবের ব্যবসা করছে তারাও আপনার শত্রু। শত্রু নির্মূল করুন। নগর কমিটি। ধূমপান মানে বিষপান। পয়সা খরচ করে কেন বিষপান করছেন? ধূম্রমুক্ত নগর সৃষ্টি করুন। নগর কমিটি। প্রায় ১০০-র মতো পোস্টার। লাল কাগজে ঘন কালো রঙে লেখা। আর্টিস্ট ছোকরা লিখেছে ভালো। জায়গায় জায়গায় পোস্টার পড়লে দেখতে ভালোই লাগবে। সামনের সপ্তাহে তিনি শিশু নিকেতনের উদ্বোধন করতে মন ঠিক করেছিলেন। সেখানে একটা ঝামেলা বেঁধেছে। শিশু নিকেতনের চ্যাংড়াগুলি উদ্বোধনের দিন কোনো কবিকে নাকি আনতে চায়। প্রস্তাবটা তার মন্দ লাগেনি। তিনি সভাপতি, কবি প্রধান অতিথি। এখন আবার বাতাসে অন্যরকম কথা ভাসছে। শিশু নিকেতনের সেক্রেটারি নাকি সভাপতি। কবি শামসুর রহমান প্রধান অতিথি। সওগাত পত্রিকার নাসিরউদ্দিন সাহেব বিশেষ অতিথি। সিদ্দিক সাহেবের মেজাজ খারাপ হওয়ার মূল কারণ এটা। ওরা করতে চাইলে করুক, তার কোনো আপত্তি নেই। কিন্তু তিনি ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। তার ধারণা এর পেছনে নুরুদ্দিনের হাত আছে। নুরুদ্দিন তার সঙ্গে কন্টেস্ট করছে। তার পেছনে আছে আওয়ামী লীগ। নুরুদ্দিন খুবই ঘুঘু লোক, পুরানো আওয়ামী লীগার। শেখ সাহেবের মৃত্যুর পরপর অবশ্য সে আওয়ামী লীগের সম্পর্কে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলতে থাকে। যার একটা হচ্ছে, দেশটা লিজ দেওয়া হয়ে গিয়েছিল ইন্ডিয়ার কাছে, আল্লাহ পাকের দয়ায় রক্ষা পেয়েছে। জিয়াউর রহমান সাহেবের সময় নুরুদ্দিন কঠিন বিএনপি হয়ে যায়। তাতে তার আওয়ামী লীগে আবার ফিরে যাওয়াতে কোনো অসুবিধা হয়নি। খুব লোক বলেই এটা সম্ভব হয়েছে। এই জাতীয় লোকদের সম্পর্কে সাবধান থাকা ভালো। সিদ্দিক সাহেব যথেষ্ট সাবধান, তবুও অস্বস্তি লেগেই থাকে।
সিদ্দিক সাহেব শিশু নিকেতনের সেক্রেটারিকে আসতে বলেছেন। ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার করে নিতে চান। পেটাকে আসতে বলা হয়েছে 4টার সময়। এখন বাজে 5টা। এখনো আসছে না। সিদ্দিক সাহেবের মেজাজ ক্রমেই খারাপ হচ্ছে। সেক্রেটারি ঢুকলো 5টা 25-এ। মুখে তেলতেলে ধরনের হাসি, পরনে নকশাদার পাঞ্জাবি, পাতলা গোফের জন্যে চেহারাটাই কেমন ধূর্ত ধূর্ত হয়ে গেছে। লোকটির নাম মনোয়ার হোসেন, তবে সবাই ডাকে মনু ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? মনোয়ার হোসেন অবাক হয়ে বললেন, আপনি তো ডেকে পাঠালেন। ও আচ্ছা আচ্ছা, মনেই ছিল না। আর একটু হলে চলে যেতাম। ভাগ্যিস এসেছো। হাজের ঝামেলা নিয়ে থাকি। কিছু মনে করো না। বসো, বসো। মনোয়ার হোসেন বসল। তার মুখের হাসি আরো বিস্তৃত হলো। তোমাদের শিশু নিকেতন সম্পর্কে জানার জন্য ডাকলাম। কতদূর কি করলে? হাঁটি হাঁটি পা পা অবস্থা স্যার। তবে একটা ঘর পাওয়া গেছে। এটা একটা বড় উপকার হয়েছে। ঘর কোথায় পেলে? নুরুদ্দিন সাহেব দিয়েছেন। কিছু ফার্নিচারও পাওয়া গেছে। আপনাদের 10 জনের সাহায্য ছাড়া তো স্যার হবে না। 10-এর লাঠি 1-এর বোঝা। সিদ্দিক সাহেব শুকনো গলায় বললেন, তা তো বটেই। আপাতত ছবি আঁকা, নাচ আর গান শেখানো হবে। একটা শিশু লাইব্রেরি থাকবে। শিশুদের জন্য হাতে লেখা দেয়াল পত্রিকা বের হবে। পত্রিকার নাম স্যার অনির্বাণ। ভালো, খুবই ভালো। অনির্বাণ প্রথম সংখ্যায় স্যার আপনাকে একটা বাণী দিতে হবে। না বললে হবে না স্যার। উদ্বোধনের কি ব্যবস্থা করলে? এখনো ফাইনাল কিছু হয়নি। শামসুর রহমান সাহেব প্রধান অতিথি। এটা শুধু ফাইনাল হয়েছে। ভালো, ভালো, খুবই ভালো। আপনাকে স্যার উদ্বোধনের দিন থাকতে হবে। থাকবো, নিশ্চয়ই থাকবো। কেন থাকবো না? মনোয়ার হোসেন চা বিস্কিট খেয়ে বিদায় হলো। সিদ্দিক সাহেব দীর্ঘ সময় চুপচাপ বসে রইলেন। ঝামেলা বাড়ছে। এত সব ঝামেলা সহ্য করা কঠিন। ব্যবসার ঝামেলা, জমি জমার ঝামেলা, প্রতিষ্ঠার ঝামেলা। একটা পরিত্যক্ত সম্পত্তি তিনি কিনেছেন, কিন্তু দখল পাচ্ছেন না। 4তলা বিল্ডিং, ভালো জায়গায়, গ্রিন রোডে। দখল না পেলে লাভ কি? সম্পত্তি আসল মালিকের কাছ থেকেই কেনা। বলাই বাহুল্য, জলের দামে কেনা। কত দামে কেনা সেটা বড় কথা নয়। কাগজপত্র ঠিক আছে, এটাই বড় কথা। কাগজপত্র থেকেও লাভ হচ্ছে না। বাড়িতেও ছোটখাটো অশান্তি লেগে আছে। নন টেকে না। তার স্ত্রী 10 বছর আগে হঠাৎ করে মোটা হতে শুরু করেছিলেন। এখন মৈনাক পর্বত। দুহাত দিয়ে বের পাওয়া যায় না। গাড়িতে উঠলে গাড়ি খানিকটাও ডেবে যায়। এক মেয়েও মায়ের পথ ধরেছে। বয়স 23। এর মধ্যেই হুলস্থুল কারবার। ছোট মেয়েটা এখনো ঠিক আছে। ভবিষ্যতে কি হবে কে জানে। সিদ্দিক সাহেব রাত 8টার দিকে বেরোলেন। তার মন মেজাজ খুব যখন খারাপ থাকে তখন 11 নম্বর বাড়িতে কিছু সময় কাটান। মেয়ে 3টার সঙ্গে হালকা গল্পগুজব করেন। এর বেশি কিছু না। সেই সাহস তার নেই। মেয়ে 3টার বয়স তার বড় মেয়ের বয়সের চেয়েও কম। এদের নিয়ে অন্য কোনো চিন্তা কেমন যেন দানা বাঁধতে পারে না। তাছাড়া ভয়ও আছে। জানাজানি হয়ে যেতে পারে। কে জানে, কিছুটা জানাজানি ইতিমধ্যেই হয়ে গেছে কিনা। পাকের বড় যন্ত্রণা করছিল। হাজতে যতদিন ছিল ভালো ছিল। এখন আবার ছাড়া পেয়েছে। 11 নম্বর বাড়ির প্রসঙ্গ তুলে তাকে বেইজ্জত করবে কিনা কে জানে। সম্ভাবনা আছে। নুরুদ্দিন এই সুযোগ ছাড়বে না। তার আগেই একটা কিছু ব্যবস্থা করতে হবে। জবেদ আলী তাকে দেখে ছুটে এসে তালা দেয়া গেট খুলল। এই ব্যবস্থাটা সিদ্দিক সাহেবের খুব পছন্দ। গেট সবসময় তালা বন্ধ থাকে। লোকজন আসছে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। বাড়ির চেহারাও এরা পাল্টে ফেলেছে। চারদিকে ফুলের টব, রং বেরঙের পাতাবাহার। মুগ্ধ হয়ে দেখতে হয়। পাড়ার মধ্যে এমন একটা সুন্দর বাড়ি দেখতে ভালো লাগে। আরো ভালো লাগে যখন মনে হয় এই বাড়িটা তার, বেনামিতে কেনা। জবেদ আলী হাত কচলাতে কচলাতে বলল, বাড়িতে তো কেউ নাই। তাই নাকি? জি, কক্সবাজার গেছে। বৈশাখ মাসে কক্সবাজার? ভিড় কম থাকে, নিরিবিলি। আসেন, বসেন, চা খান। না, চা খাবো না। আসবে কবে? তা তো জানি না। ইতালির 2 সাহেব আছে সাথে। বাংলাদেশ ঘুরতে আসছে। ও আচ্ছা আচ্ছা।
সিদ্দিক সাহেবের বেশ মন খারাপ হয়ে গেল। সুন্দর সুন্দর মেয়েগুলিকে নিয়ে কোথাকার কোন বিদেশে ঘুরে বেড়াচ্ছে, অথচ তিনি নিজে গায়ে হাত রাখার মতো সাহস সঞ্চয় করতে পারেননি। কোনো মানে হয় না। সব দিকেই তার সাহস আছে, এই একটা দিকে শুধু সাহস হচ্ছে না। তার ধারণা মেয়েগুলি অতিরিক্ত সুন্দরী বলেই সাহস হয় না। তেমন সুন্দরী মেয়েদের সঙ্গে মেলামেশার সুযোগ তার হয়নি। আর এই তিনটি মেয়ে দেখতে পরীর মতো। হারামজাদি বুড়ি এদের কোত্থেকে জোগাড় করেছে কে জানে। স্যার বসবেন না? না না, বসবো না। কোনো রকম ঝামেলা টামেলা আছে? জি না, শুধু বাকের মাঝে মধ্যে। কি করে সে? কিছু না, গেটের সামনে দাঁড়ায় থাকে, সিগারেট খায়। আপারা ভয় পায়। অন্য কিছু করে না? জি না। বাকেরের সাথে আর কেউ আসে? জি না, উনি একা। আচ্ছা, আমি দেখব ব্যাপারটা। আম্মা বলছিল বাকেরে মাসে মাসে হাত খরচের টাকা কিছু দিবে কিনা। আপনার সঙ্গে আলাপ করতে বলছিল। হাত খরচ দিতে হবে না, ওইটা আমি দেখব। এই পাড়ার কেউ আসে এই বাড়িতে? জি না। কেউ কিছু জিজ্ঞেস করে? জি না। ঠিক আছে। তারা কবে কক্সবাজার থেকে আসবে কিছু জানো না? জি না। ঠিক আছে, আসলেই খবর দিবে। আমি আম্মারে টেলিফোন করতে বলবো। টেলিফোন এসেছে নাকি? টেলিফোন তো কবেই আসছে। সিদ্দিক সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। টেলিফোন এসেছে অথচ টেলিফোনের খবর তাকে জানানো হয়নি, নাম্বার পর্যন্ত দেয়নি। এর মানে হচ্ছে এরা তাকে খুব মুরব্বি ধরছে না। তার চেয়েও অনেক বড় মুরব্বি এদের আছে। কে সেই মুরব্বি? তিনি জলিল মিয়াকে ডেকে পাঠালেন। কাস্টমারের যন্ত্রণায় জলিল মিয়ার দম ফেলার ফুরসত হয় না। এর মধ্যে কেউ ডেকে পাঠালে মেজাজ খিচড়ে যায়। মুখের উপর বলতে ইচ্ছে করে, যা ভাগ। চায়ের মালিকের দোকানের পক্ষে যা কখনো বলা সম্ভব নয়। জলিল মিয়া ক্যাশ অন্য একজনকে বুঝিয়ে দোকান থেকে বেরোলো। তাকে দেখলে মনে হবে সিদ্দিক সাহেব ডেকে পাঠানোই সে আনন্দে আত্মহারা। স্যার ডাকছেন? কি খবর জলিল? সে আপনাদের 10 জনের দোয়া। দোকান তো দেখি ভালোই চলছে। সবসময় দেখি কাস্টমার। আড্ডা দেউন না কাস্টমার স্যার। চায়ের দোকানে আড্ডাটাই প্রধান। যেখানে যত বেশি আড্ডা হবে সে দোকান তত তাড়াতাড়ি জমবে। জলিল মিয়া উসখুস করতে থাকে। মূল বিষয়টা জেনে চলে যেতে পারলে বাঁচা যায়। ক্যাশে যাকে বসিয়ে এসেছে সে বিরাট চোর। ইতিমধ্যেই টাকা পয়সা নিশ্চয়ই কিছু সরিয়েছে। জলিল মিয়া? জি স্যার। ওই যে তোমার দোকানের সামনের বাড়ি, 11 নম্বর বাড়ি। কিছু জানো তুমি? কি জানবো স্যার? না মানে এই পাড়ার লোকজন কারোর সঙ্গে এ বাড়ির যোগাযোগ আছে? কিছুই তো স্যার জানি না। আমার স্যার মাথায় ঘাড়ে কুত্তো পাগল অবস্থা। ক্যাশে বসে নজর রাখতে হয় চারদিকে। গতকাল স্যার রান্নাঘর থেকে ডালডার টিন চুরি গেল। 4 কেজি ডালডা। সিদ্দিক সাহেব অপ্রসন্ন মুখে বললেন, ঠিক আছে, তুমি যাও। জলিল মিয়া ইতস্তত করতে লাগলো। কাউকে অপ্রসন্ন করে চলে যাবার মতো মনের জোর তার নেই। কিছু বলবে? জি না। তবে স্যার বাকের ভাই কিছু জানলে জানতে পারে। বাকের জানবে কেন? বাকেরের কি যোগাযোগ আছে? মনে হয় আছে। বাকের এখন কোথায় থাকে জানো? জি না। শুনেছি তার ভাইয়ের বাসায় থাকে না। আমি বলতে পারি না স্যার। নিজের দোকানের যন্ত্রণায় অস্থির। চোখের সামনে থেকে ডালডার টিন নিয়ে গেল। 5 কেজি ডালডা ছিল। একটু আগে তো বললে 4 কেজি। জলিল মিয়া হকচকিয়ে গেল। ঠিক আছে, তুমি যাও। বাকির ভাইকে কিছু বলতে হবে স্যার? না, কিছু বলতে হবে না। জলিল মিয়া চিন্তিত মুখে বের হয়ে এলো। সবাইকে খুশি রাখা এই দুনিয়ায় বিরাট কঠিন কাজ। তবে খুশি রাখতেই হবে। কেউ বেজার হলে দোকানদারি করা যাবে না। পর্ব 43। স্যার আমার নাম বাকের। চিনতে পারছি। কি ব্যাপার?
মঙ্গলবার করে থানায় হাজিরা দিতে বলেছিলেন, তাই এলাম। আজ স্যার মঙ্গলবার। মাঝখানে তো বেশ কয়েকটা মঙ্গলবার চলে গেল। ঢাকার বাইরে ছিলাম স্যার, নেত্রকোনা গিয়েছিলাম। আপনাকে কি হায়ার করে নিয়ে গেল? কি বললেন বুঝলাম না। আগে মফস্বলের লোকজন ঢাকা থেকে ফুটবল প্লেয়ার হায়ার করে নিত, আজকাল মাস্তান হায়ার করে। মাস্তানি এখন মোটামুটি লাভজনক ব্যবসা। আমার ছোট বোনের বিয়ে হয়েছে নেত্রকোনা, দেখতে গিয়েছিলাম। ভবিষ্যতে ঢাকার বাইরে গেলে আমাদের ইনফর্ম করে যাবেন। জি আচ্ছা, এখন কি উঠবো? উঠুন। বসে থেকে কি করবেন? পাকের চেয়ার ছেড়ে উঠতে বলল, একটা কথা স্যার, যদি কিছু মনে না করেন। বলে ফেলুন, কিছু মনে করব না। মাঝে মাঝে স্যার মন্ত্রীরা মাস্তান হায়ার করে নিজেদের জায়গায় নিয়ে যান। গত ইলেকশনের সময় এই অধমকেও একজন নিয়েছিল। এইরকম কেসেও কি থানায় খবর দিয়ে তারপর যাব, নাকি সরাসরি চলে গিয়ে কাজকর্ম মিটিয়ে আপনাদের খবর দিব? ওসি সাহেব কিছু বললেন না। ওসি সাহেবের বাঁ পাশে বসা সেকেন্ড অফিসার উচ্চস্বরে হেসে উঠেই ওসি সাহেবের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলল। বাকের বলল, স্যার তাহলে উঠি, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে। ওসি সাহেব কিছু বললেন না। সেকেন্ড অফিসার দ্বিতীয় দফায় হেসে ফেলে আবার গম্ভীর হয়ে গেলেন। ওসি সাহেব বললেন, থানা হাসি তামাশার জায়গা নয়, এটা মনে রেখে কাজকর্ম করলে ভালো হয়। বাকের থানা থেকে খুশি মনে বের হলো। বেশ ফুর্তি লাগছে, যদিও ফুর্তি লাগার তেমন কোনো কারণ নেই। তার থাকার জায়গাই এখনো ঠিক হয়নি। এক এক রাত এক এক জায়গায় কাটাচ্ছে। গত রাতে বড় ভাইয়ের বাসায় গিয়েছিল। বুক ধকধক করছিল। যদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ দেখা হয়নি। কোথায় যেন গিয়েছে, রাত 10টার আগে ফিরবে না। ভাবি ছিল। তাকে দেখে ঠান্ডা গলায় বলল, তুমি যে, কি মনে করে? বাকের হকচকিয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। একটু রোগা রোগা লাগছে। আমার শরীর স্বাস্থ্য নিয়ে তোমাকে কনসার্নড হতে হবে না। কোনো কাজে এসেছো? ভাইজান কি আছেন? সে আছে কি নেই সেটা তো তুমি বাড়ি ঢোকার আগেই খোঁজ খবর করেছো। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই শুনছিলাম। ভাবলাম দেখা করে যাই, হাজত থেকে ছাড়া পেয়েছি। সে তো 15 দিন আগেই ছাড়া পেয়েছে। 15 দিন পর দেখা করতে এলেছে। ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা ভাবি, যাই। দাঁড়াও। সেলিনা ভেতর থেকে মুখ বন্ধ খাম এনে দিল। গলার স্বর আগের চেয়েও শীতল করে বলল, তোমার ভাই দিয়ে গেছে, নিয়ে তোমার ভাইকে ধন্য করো। এত রাগ করছেন কেন ভাবি? রাগ করছি না। রাগ করলে সংসার ছেড়ে অনেক আগেই চলে যেতাম। চুলে তো আছি। তুমি থাকো কোথায়? ঠিক নেই ভাবি। এক জায়গায় বেশি দিন থাকতে অসুবিধা হয়, তাই না? লোকজন খোঁজ পেয়ে যায়। ভাবি চা খাবো, যদি আপনার অসুবিধা না হয়। ফরিদা চায়ের কথা বলতে গেল। এই ফাঁকে বাকের খাম খুলে আনন্দে প্রায় লাফিয়ে উঠল। 1200 টাকা, সব চকচকে নোট। ভাইয়ের কাছ থেকে সে মাঝে মাঝে এরকম পায়, তবে ব্যাপারটা খুবই অনিয়মিত। খুবই অবাক কাণ্ড, ফরিদা নিজেই চায়ের কাপ নিয়ে ঢুকল। পিরিচের এক কোনায় এক টুকরো ঠান্ডা কি, দীর্ঘদিন ফ্রিজে ছিল, আজ গতি হতে যাচ্ছে। তোমার ভাইয়ের কথা শুনেছ বোধহয়। জি না, কি ঝামেলা? চাকরি নিয়ে ঝামেলা হচ্ছে। বলেন কি? কে ঝামেলা করছে? নামধাম দেন, বডি ফেলে দেব। বাজে কথা একদম বলবে না। বডি ফেলে দেবে মানে কি? কার বডি তুমি ফেলে দেবে? চা খেতে চেয়েছ, চা খাও। চা খেয়ে বিদায় হও। চা খেয়ে বিদায় হও। বড় বড় কথা, বডি ফেলে দেব। বাকি নিঃশব্দে চা শেষ করে উঠে এলো। মেজাজ খুব খারাপ করা উচিত ছিল, কিন্তু করতে পারেনি, কারণ পকেটে এতগুলি টাকা। তাছাড়া ভাই ভাবি এই দুজনের উপর সে রাগ করতে পারে না। আজও একবার যাবে বলে ঠিক করল। চাকরির ঝামেলা মানে কি ঝামেলা জানতে ইচ্ছে করছে। তবে খোঁজখবর নিয়ে যেতে হবে, ভাই থাকলে যাবার প্রশ্ন ওঠে না। বাকের জলিল মিয়ার স্টলের সামনে এক মুহূর্তের জন্য দাঁড়ালো।
জলিল মিয়া ক্যাশ সামলাতে ব্যস্ত, তার দম ফেলার সময় নেই। তবু বাকেরের দিকে তাকিয়ে দাঁত বের করে দিল। চা খাইয়ে যান বাকের ভাই। বাকের উত্তর না দিয়ে হাঁটতে শুরু করলো। রং বেরঙের নানান পোস্টার চোখে পড়ছে। মহানগর কমিটি, এই বস্তুটা কি কে জানে। পাড়ায় অনেক কিছুই হচ্ছে, সে খবর রাখে না। ইয়াদের কাছ থেকে ভিতরের খবর কিছু নেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে দেখাই হচ্ছে না। যে কবার গিয়েছে, ইয়াদের বউ মুখ কালো করে বলেছে উনি বাসায় নেই। মিথ্যা কথা বলছে না তো? না, মিথ্যা কেন বলবে? বাকের অন্যমনস্ক হয়ে পড়ল। তখনই চোখে পড়ল ইয়াদ মাথা নিচু করে হনহন করে যাচ্ছে। বগলে একটা দুধের টিন, চোখে চশমা। বেটা চশমা নিল কবে? ওই ইয়াদ! ইয়াদ থমকে দাঁড়ালো। বাকের এগিয়ে গেল। দেখাই পাওয়া যায় না, ব্যাপার কি? 4 দিন গেলাম। দারুণ ব্যস্ত। কেমন আছিস রে দোস্ত? ভালোই আছি, আয় চা খাই। আজ না দোস্ত, বাসায় দুধ নেই, দুধ নিয়ে যাচ্ছি। দেরি হলে বউ মাইন্ড করবে। দুধ বউয়ের কাছে দিয়ে আয়, তাহলে তো আর মাইন্ড করবে না। নামিয়ে দিয়ে ফুট করে চলে আসবি। আজ বাদ দে দোস্ত, এক জায়গায় যেতে হবে। আমার বড় শালের ছেলের জন্মদিন, না গেলে খুব মাইন্ড করবে। গাড়ি পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস নয় আমার সঙ্গে এসে গাড়ি দেখে যা। ডাইহার্সু গাড়ি। পাখির উল্টো দিকে হাঁটা ধরল। মেজাজ খুব খারাপ হবার আগেই সরে যাওয়া ভালো। মুনাদের বাসায় কি একবার যাওয়া যায়? সকালে অবশ্য একবার দেখা হয়েছে। তাতে কি? রুগী আছে একজন, খোঁজ খবর করা দরকার। মনে রাগ নাও করতে পারে। সবসময় যে তাকে দেখলেই মনে রেগে যায় তাও তো না। মাঝে মাঝে খুবই ভালো ব্যবহার করে। যেমন আজ সকালে বাকের ঘরে ঢোকা মাত্রই মোনা বলল, বাকের ভাই, চা খাবেন? পিসি তো বাকের বলল, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, ফ্লাস্ক দিচ্ছি, ফ্লাস্ক ভর্তি করে দোকান থেকে চা নিয়ে আসুন। ঘরে চা নেই, চিনি নেই, দুধ নেই, বিশ্রী অবস্থা। সকাল থেকে চা না খেয়ে আছে। বাকের ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে এলো, সেই সঙ্গে 1/2 কেজি চা, 2 কেজি চিনি এবং একটা কনডেন্স মিল্ক। বাকের ভেবেছিল সঙ্গের জিনিসগুলি দেখে মনে রাগ করবে, তা সে করেনি। হাসি মুখে বলেছে, থ্যাঙ্কস। মোনার কাছে যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। দুটো মেয়ে মানুষ একা একা আছে, এই কারণেই তো যাওয়া দরকার। রাগ করলেই বা কি, তার একটা দায়িত্ব আছে না? বাকের লম্বা লম্বা পা ফেলতে লাগলো। আকাশ ঘোলাটে, বৈশাখ মাস শুরু হয়েছে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। বছরের প্রথম কালবৈশাখী। ভালো, খুবই ভালো। ঝড় বৃষ্টি হোক। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হওয়া দরকার, তা না হলে সব নেতা মেরে যায়, লাইফ ফেল হয়ে যায়। বাকের গুনগুন করে একটা সুর উঠাবার চেষ্টা করছে। গানের কথাগুলি হচ্ছে, ইয়ে হে আখেরি জামানা। আখেরি শব্দটার উপর লম্বা টান আছে। টান দিয়ে গলা ভেঙে ফেলতে হয়। টানটা ভালোই আসছে, গলা ভাঙাটা আসছে না। তার গুনগুন করতে ভালো লাগছে। ইয়ে হে আখেরি জামানা, এটা হচ্ছে শেষ সময়। হে প্রিয়তম, এই শেষ সময়ে তুমি আমাকে ফেলে চলে যেও না। অভিশপ্ত জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও। খুব আধ্যাত্মিক গান। পর্ব ৪৪। ঝড় মাথায় করে মামুন জাহানারাদের বাসায় এসে উঠল। হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে। চোখের সামনে একটা ইলেকট্রিসিটির পিলার ভেঙে পড়ল। এত পলকা ধরনের পিলার বানায় নাকি আজকাল? ধক করে আগুন বের হয়ে বিকট শব্দ। তারপরে সঙ্গে সঙ্গেই জাহানারাদের বাড়ির সামনের কাঁঠাল গাছের একটা ডাল ভেঙে টিনের চালে পড়ল। আগের বারের চেয়েও বিকট শব্দ হলো। তারপর শুরু হলো শিলাবৃষ্টি। গত 5 বছরে ঢাকা শহরে এরকম শিল পড়েনি। জাহানারাদের ঘরের দরজা জানলা সব বন্ধ। অনেকক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করার পর ভেতর থেকে জাহানারা ভীত গলায় শোনা গেল, কে? আমি আমি মামুন। বিস্মিত জাহানারা দরজা খুলতে খুলতে বলল, আপনি এখানে কি করছেন? আসবার আর সময় পেলেন না? এরকম ঝড় হবে বুঝতে পারিনি। টর্নেডো ফর্নেডো কিনা কে জানে। টর্নেডো নয়, কালবৈশাখী। ভেতরে আসুন, দরজা বন্ধ করে দেব। জাহানারাদের বাড়ির একটা অংশ টিনের চাল। শিলাবৃষ্টির কারণে প্রচণ্ড শব্দ হচ্ছে। একটা ঘরের জানালা খুলে গেছে।
সেই জানালা আছড়ে পড়ছে বারবার। জাহানারা বলল, অন্ধকারে বসে থাকুন, আমি আগে ঘর সামলাই। মামুন কৈফিয়তের ভঙ্গিতে বিড়বিড় করে কি যেন বলল। শব্দের কারণে কিছু বোঝা গেল না। ভেতর থেকে জাহানারার মা চেঁচাচ্ছেন, কে এসেছে? কার সঙ্গে কথা বলছিস? জাহানারা জবাব না দিয়ে ভেতরে চলে গেল। মামুন এইরকম সময়ে চলে আসায় তার একটু লজ্জা লজ্জা করছে, আবার ভালোও লাগছে। ঘরে শুধু সে আর মা। অন্যরা ফুপুর বাসায় বেড়াতে গেছে, রাতে থেকে যাবে। এতক্ষণ ভয় ভয় করছিল, এখন ভয়টা কমেছে। জাহানারা কিছুক্ষণ পর আবার এসে ঢুকল। হাসি মুখে বলল, আমাদের ছাদে প্রচুর শিল পড়েছে, শিল কুড়োবেন? মামুন অবাক হয়ে বলল, শিল কুড়াবো কেন? শিল কি আম নাকি? আমি শিল কুড়াতে যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসুন তো, একা একা ভয় ভয় লাগছে। শিল দিয়ে কি করবেন? কিছু করব না, ছোটবেলায় কুড়াতো, এখন আবার ইচ্ছা করছে। ঝড় কমুক। ঝড় কমেছে, শুধু বাতাস দিচ্ছে। আসুন তাড়াতাড়ি, এত অনুরোধ করতে পারবো না। মামুন উঠে দাঁড়ালো। আশ্চর্য কাণ্ড, উঠে দাঁড়ানো মাত্র জাহানারা বলল, থাক থাক, এমনি বলছিলাম, ঠাট্টা করছিলাম। ঝড় বৃষ্টির মধ্যে ঠাট্টা করতে ভালো লাগে। তাই নাকি? আমি অবশ্য জানতাম না। আমি ভেবেছি আপনি বুঝি সত্যি সত্যি। আমাকে কি আপনার কচি খুকি বলে মনে হয়? না, তা না। তবে আমার বড়রা অনেক সময় ছোটদের মতো আচরণ করে। তা অবশ্য করি। এখন কি আপনি বড়দের মতো একটা আচরণ করবেন? আপনাকে একটা টেলিফোন নম্বর দিচ্ছি। ওই নম্বরে টেলিফোন করে খোঁজ নিয়ে আসবেন, মীরারা ভালো আছে কিনা। মা চিন্তা করছেন। কোনো একটা দোকানে বা ফার্মেসিতে টেলিফোন পাবেন। নম্বরটা বলুন। খুব সহজ নম্বর, 442345। মনে থাকবে না? কাগজে লিখে দেব? মনে থাকবে। টেলিফোন করে আসুন, তারপর চা খাবেন। নাকি আজও ওই দিনের মতো ভাত খেতে চান? মামুন বিস্ময় বোধ করছে। জাহানারা কথা বলার ভঙ্গি তার স্বভাবের সঙ্গে মিশ খাচ্ছে না, বড় বেশি তরল গলায় কথা বলছে। আজ খাবার কিন্তু ওই দিনের চেয়েও খারাপ। ডিমের তরকারি এবং আলু ভাজা। খেতে পারবেন? পারবো। জাহানারা হেসে ফেলল। তার হাসিটা খুব সুন্দর। যার হাসি সুন্দর, তার কান্না নাকি কুশ্রী। জাহানারা কাঁদলে কেমন দেখাবে কে জানে। জাহানারা বলল, এরকম মুখ গম্ভীর করে কি ভাবছেন? মামুন বলল, কিছু ভাবছি না। আপনার জন্য সামান্য একটা উপহার এনেছি, গল্পের বই। আপনার জন্মদিনের উপহার হিসেবে। জাহানারা অবাক হলে বলল, আজ আমার জন্মদিন আপনাকে কে বলল? মীরা বলেছিল। গতবার যখন এসেছিলাম, ওকে জিজ্ঞেস করেছিলাম। ওর কোনো কথা বিশ্বাস করবেন না। আজ হচ্ছে ওর জন্মদিন। ফুপু এই উপলক্ষে তাকে দাওয়াত করেছেন। গল্পের বইয়ে কি আপনি আমার নাম লিখেছেন? জি না। তাহলে এটা তাকেই দিন। এখন যান, টেলিফোন করে আসুন। নম্বরটা মনে আছে? জি আছে। 442345। আপনার স্মৃতিশক্তি তো চমৎকার। মামুনের স্মৃতিশক্তি মনে হচ্ছে তেমন ভালো নয়। পানিতে ভিজে কাদায় মাখামাখি হয়ে সে যখন টেলিফোনের একটা ব্যবস্থা করল, তখন দেখা গেল নম্বর মনে নেই। 23 এবং 45-এ গন্ডগোল। কোনটা আগে কোনটা পেছনে কিছু মনে নেই। সব তালগোল পাকিয়ে গেছে। হাসিনার শরীরটা আজ অন্য দিনের চেয়ে অনেক ভালো। ঝড় বৃষ্টির সময় ছুটাছুটি করে দরজা জানলা বন্ধ করেছেন। অন্য সময় অল্প একটু হাঁটাহাঁটিতেই হাঁপ ধরে যেত। আজ তেমন হচ্ছে না। বরং অনেকদিন পর ঝড় বৃষ্টিটা তার ভালোই লাগছে। এখন আর তেমন ভালো লাগছে না। জাহানারা ছেলেটির সঙ্গে খুকি গলায় কথা বলছিল। কেন বলছিল? জাহানারা এরকম করে কখনো কথা বলে না। ছেলেটির সম্পর্কে তার মনে কি আছে তা পরিষ্কার জানা উচিত। জিজ্ঞেস করতে যেন কেমন বাধো বাধো লাগে। মীরা হলে এতক্ষণে হড়বড় করে সব বলে ফেলত। জাহানারা, বলো মা। ওই ছেলে চলে গেছে? হুম, আবার আসবে। টেলিফোনে মীরার খোঁজ নেবে, তারপর আসবে।
ও রাতে এখানে খাবে মা। চট করে কিছু কি করে যায়? হাসিনা একবার ভাবলেন বলবেন, রাতে খাবে কেন? তিনি তা বলতে পারলেন না। শীতল গলায় বললেন, দেখ কিছু আছে কিনা। রাতে খাবে বলে কি তুমি বিরক্ত হচ্ছ নাকি মা? না, বিরক্ত হব কেন? ঢাকা শহরে কি এই ছেলের কোনো আত্মীয়-স্বজন আছে? কেন বলো তো? না, এমনি। একটু খোঁজখবর করতাম। কিসের খোঁজখবর? হাসিনা জবাব দিলেন না। জাহানারা সহজ গলায় বলল, তুমি যা ভাবছো সেসব কিছু না মা। সেসব কিছু হলেই বা ক্ষতি কি? হাসিনা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ ছিল, অভিমান ছিল, বিষাদ ছিল এবং কিছু পরিমাণে মিনতিও ছিল। জাহানারা একটি নিঃশ্বাস ফেলল। হাসিনা নরম স্বরে বললেন, ছেলেটা ভালো, আমার পছন্দ হয়েছে। জাহানারা বলল, পছন্দ হলে কি করতে হবে? জাহানারার গলার স্বরে রাজ্যের বিরক্তি। হাসিনা অবাক হলেন। এরকম তো হবার কথা না। তার ধারণা জাহানারাও ছেলেটিকে পছন্দ করে। এই পছন্দ সাধারণ পছন্দের বেশি। তাহলে কি তার ধারণা ভুল? ভুল তো হবার কথা না। এইসব ব্যাপারে মারা সচরাচর ভুল করেন না। তিনিও করেননি। ছেলেটি যে কবার এসেছে, জাহানারার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে কথা বলেছে কিশোরীদের তরল গলায়, শব্দ করে হেসেছে। এসব কিসের লক্ষণ তা তিনি জানেন। তাহলে জাহানারা এমন করছে কেন? অন্য কোনো গোপন রহস্য আছে কি? তার জানতে ইচ্ছে করে, তবে জানতে ইচ্ছা করলেও লাভ নেই। জাহানারা মুখ খুলবে না, মুখ তালাবন্ধ করে রাখবে। 10টা কথা জিজ্ঞেস করলে একটা জবাব দেবে। সেই জবাব থেকে কিছু বোঝা যাবে না। হাসিনা ক্ষীণ স্বরে বললেন, জাহানারা তুই আমার পাশে বসতো। জাহানারা সহজ গলায় বলল, পাশেই তো বসে আছি মা। হাসিনা পাশ ফিরে মেয়ের কোলে একটা হাত রাখলেন। কোমল স্বরে বললেন, ছেলেটাকে আমার খুব পছন্দ। ঠান্ডা ছেলে, আজকাল এরকম দেখা যায় না। আজকাল বুঝি ছেলেরা সব গরম হয়ে গেছে? তুই এমন রেগে যাচ্ছিস কেন রে মা? রেগে যাবার মতো কিছু বলেছি? ছেলেটাকে ভালো লেগেছে, এইটা শুধু বললাম। এতে দোষের কি হলো? না, দোষের কিছু হয়নি। আমি রাগ করিনি। একজনকে ভালো বলবে, তাতে আমি রাগ করব কেন? আমরা আগের কালের মানুষ, এই কালের কাণ্ডকারখানা কিছু বুঝি না রে মা। জাহানারা খানিকক্ষণ চুপ করে রইল। মার রোগশীর্ণ হাতের উপর নিজের হাত রাখল। তারপর খুবই নিচু গলায় প্রায় অস্পষ্ট স্বরে বলল, ছেলেটাকে নিয়ে তুমি যা ভাবতে শুরু করেছ, তা না ভাবলেই ভালো হয় মা। মামুন সাহেবের বিয়ে ঠিক হয়ে আছে। কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে। হাসিনা তীক্ষ্ণ গলায় বললেন, কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে? তাহলে এখানে এসে বসে থাকে কেন? এটা কি ধরনের ভদ্রতা? বিয়ে হচ্ছে বলে সে এ বাড়িতে আসবে না, এমন তো কোনো কথা নেই। হাসিনার চোখে পানি এসে গেল। তিনি সেই পানি লুকোবার চেষ্টা করলেন না। তিনি ভেবেই নিয়েছিলেন জাহানারার সঙ্গে এই ছেলেটার বিয়ে হবে, সংসারের ভিত পাকা হবে। জাহানারা বলল, চা খাবে নাকি মা? না। শরীর খারাপ লাগছে? হুম। তুমি এমন ভেঙে পড়েছ কেন? এই ছেলে ছাড়া কি দেশে ছেলে নেই? মেয়ের বিয়ে দিতে চাও দেবে, আমি তো কখনো না বলিনি। একদিন শাড়ি গয়না পরে বরের বাড়িতেই চলে যাব, তখন হাই হাই করবে। হাসিনা জবাব দিলেন না। মেয়ের কোল থেকে হাত সরিয়ে নিয়ে পাশ ফিরলেন। জাহানারার মুখের দিকে তাকিয়ে থাকতে এখন আর ইচ্ছা করছে না। জাহানারা রান্নাঘরে চলে গেল। রান্না করতে ইচ্ছা করছে না, তবু করতে হবে। এর থেকে মুক্তি নেই। মার জন্য তার বেশ খারাপ লাগছে। এই মহিলার ভাগ্যটাই এরকম। দুদিন পর পর শুধু আশাভঙ্গ হয়। বছর 2 আগে একবার হলো। চমৎকার ছিলেন, ফর্সা, লম্বা, হাসি খুশি। এমন একটা ছেলে যে দেখলেই পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করে। বিয়ের সব ঠিকঠাক। ছেলের এক মামা পাথর বসানো একটা আংটি দিয়ে জাহানারার মুখ দেখে গেলেন। বিয়ের দিন তারিখ হলো 17 কার্তিক। বিয়েটা হলো না। কেন হলো না সে এক রহস্য। হঠাৎ তারা জানালো একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে কিছুই বলল না।
কি লজ্জা, কি অপমান! লাল পাথর বসানো আংটি জাহানারা খুলে ট্রাঙ্কের নিচে লুকিয়ে রাখল। একবার ভেবেছিল নর্দমায় ফেলে দেবে, ফেলতে পারিনি। আংটিটা হাতে নিলেই ফর্সা লম্বা কুকরানো চুলের ছেলেটির ছবি মনে আসে। শত অপমানের মধ্যেও কেন জানি ভালো লাগে। কতদিন কতজনের সঙ্গে দেখা হয়, এই ছেলেটির সঙ্গে কখনো দেখা হয় না। জাহানারা ঠিক করে রেখেছে, যদি কখনো দেখা হয় তাহলে সে হাসি মুখে এগিয়ে যাবে, খুব পরিচিত ভঙ্গিতে বলবে, কি, কেমন আছেন, চিনতে পারছেন আমাকে? জাহানারা কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল। আর ঠিক তখন ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটল। বা পায়ের উপর কেতলি উল্টে পড়ল। কেতলি ভর্তি ফুটন্ত পানি, হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ঝলসে গেল। জাহানারা কোনো শব্দ করল না, দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করল। রাতে প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘোরে মনে হলো যেন লম্বা ফর্সা কুকরানো চুলের ছেলেটি তার পায়ের কাছে বসে আছে, বিরক্ত গলায় বলছে, তুমি এত অসাবধান কেন? পা সম্পূর্ণ ঝলসে গেছে, আর তুমি একজন ডাক্তার পর্যন্ত দেখালে না। এরকম ছেলেমানুষি করার কোনো অর্থ হয়? ইস, কি অবস্থা হয়েছে পায়ের! জাহানারা বলল, ছি, তুমি পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে হাত দিলে কি হয়? লজ্জা লাগে। এত লজ্জা লাগার দরকার নেই। জ্বরের ঘোরে সব কেমন এলোমেলো হয়ে যায়। ফর্সা লম্বা কোকড়ানো চুলের ছেলেটিকে একসময় মামুন বলে মনে হতে থাকে। জাহানারার বড় ভালো লাগে। তার বলতে ইচ্ছে করে, তুমি এত দূরে বসে আছো কেন? ব্যথায় মরে যাচ্ছি, আর তোমার একটু মায়া লাগছে না? আরো কাছে এসো, দেখো তো জ্বর আর বাড়ল কিনা। কপালে হাত দিলে এমন কোনো পাপ হবে না। দুর্ঘটনার শুরুতে যত সামান্য মনে হয়েছিল, দেখা গেল তা মোটেই সামান্য নয়। পা ফুলে উঠল, দুদিনের মাথায় ঘা বিষিয়ে উঠল। তৃতীয় দিনের দিন ভর্তি করতে হলো হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা ঘা দেখে চমকে উঠল। এক রাতে আধো ঘুম জাগা জাগরণের মধ্যে জাহানারা শুনল বুড়ো মতো একজন ডাক্তার বলছেন, আরেকদিন দেখব, তারপর অ্যাম্পুট করে ফেলব, গ্যাংগ্রিনের সূচনা। জাহানারা চেঁচিয়ে বলতে চাইল, দয়া করুন, আমার পা কাটবেন না। বলতে পারল না। তার কথা বলতে ইচ্ছা করছিল না। সমস্ত শরীরে ভয়াবহ ক্লান্তি। পায়ে কোনো ব্যথা নেই, মাথায় ভূতা যন্ত্রণা। সেই যন্ত্রণার ধরনটাও অদ্ভুত। কেমন যেন নেশা লেগে যায়। মনে হয় থাকুক না, আর শুধু ঘুমোতে ইচ্ছা করে। শরীরের প্রতিটি কোষ আলাদা আলাদাভাবে ঘুমোতে চায়। 11 দিনের দিন জাহানারা পুরোপুরি জ্ঞান ফিরে পেল। তার বিছানার পাশে মামুন বসে আছে। ঘরে অনেক লোক। মা আছেন, মিরপুরের বড় খালা আছেন, বড় খালার ছেলে যে আর্মির অফিসার সেও আছে। জাহানারা বলল, আমার পা কেটে বাদ দিয়েছে, তাই না? মামুন বলল, না। জাহানারার বিশ্বাস হলো না, অথচ বিশ্বাস না হবার কোনো কারণ নেই। ওই তো রোগা রোগা পায়ের পাতা দুটি দেখা যাচ্ছে। মামুন তার দিকে তাকিয়ে হাসছেন। এত সুন্দর লাগছে কেন মামুনকে? কি সুন্দর তাকে লাগছে! সাদা পাঞ্জাবিতে তাকে এত সুন্দর লাগে। জাহানারা চোখ বন্ধ করল। আবার ঘুম পাচ্ছে। ঘুমে তলিয়ে যাবার আগ মুহূর্তে শুনল মামুন বলছে, খালা, আর ভয় নেই, আপনারা বাসায় যান, বিশ্রাম করুন, আমি আছি। আহ, কি চমৎকার শব্দ! আমি আছি। আমি আছির মতো সুন্দর আর কোনো শব্দ কি বাংলা ভাষায় আছে? না, নেই। জাহানারা সুস্থ হবার 15 দিনের মাথায় মামুনের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। হাসিনা মেয়ের বিয়ে উপলক্ষে হাসিনা মেয়ের বিয়ে উপলক্ষ করে যতটা হইচই করবেন বলে ভেবে রেখেছিলেন, তার কিছুই করতে পারলেন না। একটা কমিউনিটি সেন্টার পর্যন্ত ভাড়া করা গেল না। আলো দিয়ে বাড়ি সাজানো হলো না। মেয়েকে নতুন এক সেট গয়নাও দিতে পারল না। তবু তার মনে কোনো অপূর্ণতা রইল না। দীর্ঘদিন পর গভীর আনন্দ বোধ করলেন। তার ভাড়া বাড়ির প্যালেস্তারা ওঠা কুদর্শন একটা কোঠায় বাসর হবে। মেয়েরা ছুটাছুটি করে ঘর সাজাচ্ছে। এক ফাঁকে সেই ঘরও তিনি দেখে এলেন। অপূর্ব লাগলো। চোখ ভিজে উঠল। কি সুন্দর লাগছে জাহানারাকে! তার এই কালো মেয়ের মধ্যে এত রূপ কোথায় লুকিয়েছিল? নাকি তার এই মেয়ে রূপবতীই ছিল, শুধু তার চোখে পড়েনি? হাসিনার চোখ বারবার ভিজে উঠতে লাগলো। তার বড় বোন তার হাত ধরে মেয়ের সামনে থেকে তাকে সরিয়ে নিলেন। রাগী গলায় বললেন, আনন্দের দিন এরকম কেউ কাঁদে?
কাঁদতে কাঁদতে তুই দেখি চোখে ঘা করে ফেলবি। বাসর রাতে ঘোর বর্ষণ, পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবার মতো বৃষ্টি। খুব আনন্দ করছে সবাই। পাড়ার মেয়েরা বৃষ্টিতে ভিজে হইচই করছে। ওকে ধরে কাদা পানিতে মাখামাখি করছে, অকারণে হাসছে। হাসিনা ঘর অন্ধকার করে একা একা তার ঘরে শুয়ে আছেন। সমস্ত দিনের উত্তেজনায় তার হাঁপানির টান প্রবল হয়েছে। খুব কষ্ট হচ্ছে। হোক কষ্ট, আরো কষ্ট হোক, শুধু মেয়েটা সুখী হোক। আজ রাত হোক তার জীবনের শ্রেষ্ঠতম রাত। হাসিনার কেন জানি গা ছমছম করতে লাগলো। মনে হচ্ছে অন্ধকার করে কে যেন এসে ঢুকেছে, নিঃশব্দে হাঁটছে। উৎসবের দিনে মৃত আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হন, তাই নিয়ম। তারাই কি এসেছেন? জাহানারার বাবা তো আসবেই। কি বলবে? এই মুহূর্তে এই ঘরেই হয়তো সে আছে। মেয়েকে দেখে ফিরে যাবার মুহূর্তে অসুস্থ স্ত্রীকে দেখতে এসেছে। হাসিনা কাতর গলায় বললেন, কে? কে ওখানে? কোনো জবাব পাওয়া গেল না। কিন্তু হাসিনার মনে হলো কেউ একজন যেন এসে তার পাশে বসল। শব্দহীন স্বরে বলল, আমি। চিনতে পারছো না হাসু? পারছি। পারবো না কেন? অনেকদিন তো হয়ে গেল। ভয় হচ্ছিল হয়তো চিনতে পারবে না। হাসিনা ধরা গলায় বললেন, মেয়ের বিয়ে দিয়েছি। খুব ভালো করেছ। একা একা অনেক কষ্ট করলে হাসু। হাসিনা কাঁদতে কাঁদতে বললেন, তুমি পাশে ছিলে না, এইটাই একমাত্র কষ্ট। এছাড়া অন্য কোনো কষ্টই না। তুমি কেমন আছো? রাত বাড়ছে। ঝড় বৃষ্টির চমৎকার একটি রাত।